আসসালামু আলাইকুম। বন্ড ভ্যালুয়েশন এই চ্যাপ্টারের উপর আমি আজকে প্রথম লাইভ ক্লাস নিব। যেহেতু আজকে এই চ্যাপ্টারের উপর আমি প্রথম লাইভ ক্লাস নিচ্ছি, সেহেতু এই চ্যাপ্টারের বেসিক বিষয়গুলো প্রথমে আমি বুঝাবো। তারপর এই চ্যাপ্টার ম্যাথ করার জন্য কিছু ফর্মুলা লাগবে, সেই ফর্মুলাগুলো বুঝাবো, দেন আমরা কিছু অঙ্কের সমাধান করা শিখবো আজকে। ওকে, স্ক্রিনে বন্ড কাকে বলে এরকম একটা সংজ্ঞা দেখতে পাচ্ছি। এখানে বলা হয়েছে, এ বন্ড ইজ ইস্যুড বাই এ গভর্নমেন্ট অর কর্পোরেশন টু জেনারেট ফান্ডস। বলছে বন্ড গভর্নমেন্ট অথবা কর্পোরেশন কর্তৃক ইস্যু হয়। কেন ইস্যু হয়? টু জেনারেট ফান্ডস, ফান্ড সংগ্রহের জন্য। অর্থাৎ সরকারের যখন অর্থের প্রয়োজন হয় বা কর্পোরেশনের যখন অর্থের প্রয়োজন হয়, তখন তারা বিভিন্ন উৎস থেকে অর্থ সংগ্রহ করতে পারে। হ্যাঁ, তারা চাইলে ব্যাংক থেকে ঋণ নিতে পারে, অথবা কর্পোরেশন চাইলে সাধারণ শেয়ার বিক্রি করে অর্থ সংগ্রহ করতে পারে। তেমনি একটা উৎস হচ্ছে বন্ড। বন্ড ইস্যুর মাধ্যমেও কর্পোরেশন বা গভর্নমেন্ট অর্থ সংগ্রহ করতে পারে। তো এই জন্য বলা হয়েছে, এ বন্ড ইজ ইস্যুড বাই এ গভর্নমেন্ট অর কর্পোরেশন টু জেনারেট ফান্ডস। সরকার অথবা কর্পোরেশন কর্তৃক বন্ড ইস্যু করা হয় অর্থ সংগ্রহের জন্য। অ্যান্ড ইজ পেইড ব্যাক টু দ্য ইনভেস্টর অ্যাজ প্রিন্সিপাল প্লাস ইন্টারেস্ট। এবং বিনিয়োগকারীকে প্রিন্সিপাল এবং ইন্টারেস্ট পরিশোধ করা হয়। আমরা বিষয়টা একটা চিত্রের মাধ্যমে একটু বোঝার চেষ্টা করি। হ্যাঁ, ধরো এটা হচ্ছে একটা বন্ড। বন্ড কিন্তু একটা ঋণের দলিল বা ঋণপত্র। হুম এটা কার দ্বারা ইস্যু হয়? এই যে বলা হয়েছে, বন্ড ইজ ইস্যুড বাই এ গভর্নমেন্ট অর কর্পোরেশন। গভর্নমেন্ট বা কর্পোরেশন কর্তৃক একটা বন্ড ইস্যু হয়। কেন ইস্যু হয়? টু জেনারেট ফান্ডস, অর্থ সংগ্রহের জন্য। অ্যান্ড ইজ পেইড ব্যাক টু দ্য ইনভেস্টর অ্যাজ প্রিন্সিপাল প্লাস ইন্টারেস্ট। এবং বিনিয়োগকারীকে প্রিন্সিপাল অর্থাৎ আসল এবং ইন্টারেস্ট সুদ পরিশোধ করা হয়। এই হচ্ছে বন্ড রিলেটেড ঘটনা। আমরা এই চ্যাপ্টার অঙ্ক করার জন্য কিছু ফর্মুলা আছে, সেগুলো একটু বুঝি, তারপর শীটের 1 নম্বর অঙ্কের সমাধান করা শিখব। আচ্ছা, প্রথম যে সূত্রটা আছে, ভ্যালু অফ কুপন বন্ড, যাকে আমরা V0 দ্বারা প্রকাশ করি। ভ্যালু অফ কুপন বন্ড বলতে আসলে কি বোঝায়? কুপন বন্ডের বর্তমান মূল্য। ঠিক আছে, কুপন বন্ডের মূল্য বা কুপন বন্ডের বর্তমান মূল্য কত যখন জানতে চাইবে, তখন আমরা V0 বের করব। V0 বের করার সূত্র হচ্ছে I সেকেন্ড ব্র্যাকেট 1 - 1 ডিভাইড বাই 1 + k হোল টু দি পাওয়ার n ডিভাইড বাই k প্লাস MV ডিভাইড বাই 1 + k হোল টু দি পাওয়ার n। আমরা এই সূত্র প্রয়োগ করে কুপন বন্ডের বর্তমান মূল্য বের করতে পারি। এই যে ভি জিরো দিয়ে বোঝায় বন্ডের বর্তমান মূল্য। ঠিক আছে, এই V0 দিয়ে বোঝায় বন্ডের বর্তমান মূল্য। তো বন্ডের বর্তমান মূল্য যদি বের করতে বলে, তখন আমরা এই সূত্রটা প্রয়োগ করব, যদি অঙ্কটা কুপন বন্ডের হয়। এখন বুঝবো কিভাবে যে অঙ্কটা কুপন বন্ডের কিনা? পাশে একটা নোট লিখে দিয়েছি। অঙ্কে কুপন রেট এবং ম্যাচুরি পিরিয়ড দেয়া থাকবে। যদি কোনো অঙ্কে কুপন রেট এবং ম্যাচুরি পিরিয়ড দেওয়া থাকে, তাহলে বুঝতে হবে ওই বন্ডটা হচ্ছে কুপন বন্ড। যদি কোনো অঙ্কে কুপন রেট এবং ম্যাচুরি পিরিয়ড দেওয়া থাকে, তাহলে ওই বন্ডটা হচ্ছে কুপন বন্ড। আর কুপন বন্ডের যদি বর্তমান মূল্য বের করতে বলে, তাহলে V0 বের করব 1 নং সূত্রের মাধ্যমে। এখন এই সূত্রের মধ্যে বেশ কিছু এলিমেন্ট আছে, আমরা সেগুলো একটু জেনে নেই। যেমন V0 দিয়ে বোঝায় প্রেজেন্ট ভ্যালু অফ বন্ড বা বন্ডের বর্তমান মূল্য। তারপর I দিয়ে বোঝায় কুপন ইন্টারেস্ট পেমেন্ট, হ্যাঁ, বা সুদের পরিমাণ। তারপর কে দিয়ে বোঝায় রিকোয়ার রেট অফ রিটার্ন বা প্রত্যাশিত আয়ের হার। এন দিয়ে বোঝায় নাম্বার অফ ইয়ার্স বা ম্যাচুরি পিরিয়ড, হ্যাঁ, যাকে আমরা স্মল এন দ্বারা প্রকাশ করি। আর এমভি মানে হচ্ছে ম্যাচুরিটি ভ্যালু, যার বাংলা অর্থ হচ্ছে পরিপক্ক মূল্য। তো এই তথ্যগুলো আমাদের প্রশ্নে দেয়া থাকবে, আমরা জাস্ট সূত্রের মধ্যে মান বসাই দিব, দেন ক্যালকুলেশন করলে ভ্যালু অফ বন্ড, ভ্যালু অফ কুপন বন্ড, কুপন বন্ডের বর্তমান মূল্য কত সেটা বের হয়ে যাবে। এরপর দ্বিতীয় যে সূত্রটা আছে, ভ্যালু অফ জিরো কুপন বন্ড। যদি জিরো কুপন বন্ডের বর্তমান মূল্য বের করতে বলে, সেই ক্ষেত্রে আমরা দ্বিতীয় সূত্রটা প্রয়োগ করব। V0 সমান সমান MV ডিভাইড বাই 1 + k হোল টু দি পাওয়ার n। এখানে MV দিয়ে বোঝায় ম্যাচুরিটি ভ্যালু বা পরিপক্ক মূল্য, কে দিয়ে বোঝায় রিকোয়ার রেট অফ রিটার্ন বা প্রত্যাশিত আয়ের হার, এন দিয়ে বোঝায় ম্যাচুরিটি পিরিয়ড বা নাম্বার অফ ইয়ার্স। সো প্রশ্নের মধ্যে এই ইনফরমেশনগুলো দেওয়া থাকবে, আমরা জাস্ট সূত্রের মধ্যে মান বসায় অঙ্কের সমাধান করে ফেলবো। তো জিরো কুপন বন্ডের অঙ্ক চেনার উপায় কি? অনেক সময় বলে দেয় যে এটা জিরো কুপন বন্ডের অঙ্ক। বলে দিলে তো কোনো সমস্যা নাই, আমরা ম্যাচুরিটি ভ্যালুকে 1 + k হোল টু দি পাওয়ার n দিয়ে ভাগ করব, জিরো কুপন বন্ডের বর্তমান মূল্য বের হয়ে যাবে। কিন্তু অনেক সময় বলে না। ঠিক আছে, জাস্ট কিছু ইনফরমেশন দেওয়া থাকে যে বন্ডের ম্যাচুরিটি ভ্যালু এত টাকা,
রিকোয়ার রেট অফ রিটার্ন এত পার্সেন্ট, ম্যাচুরিটি পিরিয়ড এত ইয়ার্স, এরকম ইনফরমেশন প্রশ্নে দেওয়া থাকে। ঠিক আছে, কিন্তু বলে না যে এটা কোন বন্ড। তো আমরা কি দেখে বুঝবো যে এটা জিরো কুপন বন্ড? এটা বুঝার একটা উপায় আছে। হুম, অঙ্কে কুপন রেট দেয়া থাকবে না। যদি অঙ্কের মধ্যে সুদের হার দেওয়া না থাকে তাহলে বুঝতে হবে এটা হচ্ছে জিরো কুপন বন্ড। দেখো এই যে কুপনের আগে জিরো লাগানো আছে। সো জিরো কুপন মানেই হচ্ছে কুপন রেট থাকবে না, কুপন রেট 0% থাকবে। ঠিক আছে, তো কুপন রেট যদি জিরো হয় তাহলে আমরা বুঝবো যে সেটা হচ্ছে জিরো কুপন বন্ড, বা কুপন রেট যদি না থাকে প্রশ্নে তাহলে বুঝবো এটা জিরো কুপন বন্ড। জিরো কুপন বন্ডের অঙ্কে বর্তমান মূল্য বাইর করতে বললে আমরা এই সেকেন্ড সূত্রটা অ্যাপ্লাই করব। আরেকটা বন্ড আছে, সেটা হচ্ছে পারপিচুয়াল বন্ড। সো আমরা যদি ভ্যালু অফ পারপিচুয়াল বন্ড বের করতে চাই, অর্থাৎ আজীবন মেয়াদী বন্ডের বর্তমান মূল্য বের করতে চাই, সেই ক্ষেত্রে V0 বের করার সূত্রটা হবে এরকম, I/K। আমরা চিনব কিভাবে যে অঙ্কটা পারপিচুয়াল বন্ডের অঙ্ক? পাশে লিখে দিয়েছি অঙ্কে ম্যাচুরি পিরিয়ড দেওয়া থাকবে না। যদি অঙ্কের মধ্যে ম্যাচুরি পিরিয়ড দেওয়া না থাকে তাহলে বুঝতে হবে এই অঙ্কটা হচ্ছে পারপিচুয়াল বন্ডের অঙ্ক। আর পারপিচুয়াল বন্ডের অঙ্কে যদি বন্ডের বর্তমান মূল্য বের করতে বলে তাহলে I/K আমরা এই সূত্রটা প্রয়োগ করব। আই মানে হচ্ছে কুপন ইন্টারেস্ট পেমেন্ট, আর কে দিয়ে বোঝায় রিকোয়ার রেট অফ রিটার্ন। সো এই দুইটা তথ্যই প্রশ্নে থাকবে, আমরা জাস্ট ভাগ করে দিলে আমাদের V0 মান চলে আসবে। আচ্ছা, আমাদের আরেকটা ফর্মুলা আছে, সেটা হচ্ছে 4 নম্বর ফর্মুলা, কারেন্ট ইল্ড, যার বাংলা অর্থ হচ্ছে চলতি উপার্জন হার। কারেন্ট ইল্ড, যার বাংলা অর্থ হচ্ছে চলতি উপার্জন হার। চলতি উপার্জন হার বের করার দুইটা সূত্র আছে। চলতি উপার্জন হারের সিম্বল হচ্ছে CY। এই কারেন্ট থেকে সি নেওয়া হয়েছে, ইল্ড থেকে ওয়াই নেওয়া হয়েছে। কারেন্ট ইল্ড এর সিম্বল হচ্ছে CY। তো CY বের করার জন্য আমরা সূত্র প্রয়োগ করব I/সেলস প্রাইস। যদি অঙ্কের মধ্যে সেলস প্রাইস না থাকে সেক্ষেত্রে আমরা I/V0 এই সূত্রটা প্রয়োগ করব। কিন্তু আমাদের মেইন সূত্র হচ্ছে প্রথমটা। ঠিক আছে, আমাদের মেইন সূত্র হচ্ছে প্রথমটা। যদি কারেন্ট ইল্ড বের করতে বলে আমরা দেখব অঙ্কের মধ্যে সেলস প্রাইস আছে কিনা। যদি সেলস প্রাইস থাকে তাহলে ইন্টারেস্ট অ্যামাউন্টকে আমরা সেলস প্রাইস দিয়ে ভাগ করব, কারেন্ট ইল্ড বা চলতি উপার্জন হার বের হয়ে যাবে। কিন্তু অনেক সময় সেলস প্রাইস প্রশ্নে দেওয়া থাকে না, সেই ক্ষেত্রে কি করতে হবে, ওই তথ্য পড়ে মানে পুরো অঙ্কটা পড়ে দেখতে হবে যেটা কোন বন্ডের অঙ্ক। হ্যাঁ, যদি কুপন বন্ডের অঙ্ক হয় তাহলে 1 নং সূত্র প্রয়োগ করে V0 বের করতে হবে। যদি জিরো কুপন বন্ডের অঙ্ক হয় তাহলে 2 নং সূত্র প্রয়োগ করে V0 বের করতে হবে। যদি পারপিচুয়াল বন্ডের অঙ্ক হয় তাহলে 3 নং সূত্র প্রয়োগ করে V0 বের করতে হবে। তারপর কারেন্ট ইল্ড বের করার সূত্র হবে I/V0। ঠিক আছে, CY দিয়ে বোঝায় কারেন্ট ইল্ড, আই দিয়ে বোঝায় কুপন ইন্টারেস্ট পেমেন্ট, আর V0 দিয়ে বোঝায় ভ্যালু অফ বন্ড। আর এই যে ভ্যালু অফ বন্ড এটা কিন্তু প্রশ্নে থাকবে না। যদি সেলস প্রাইস না থাকে তাহলে V0 থাকবে না। কিন্তু V0 তো বের করার উপায় আছে, 3টা সূত্র আছে, একটু আগে বুঝাইলাম 1 2 3। ওই 3টা সূত্রে যে কোনো একটা সূত্র প্রয়োগ করে V0টা বাইর করতে হবে। তারপর I কে V0 দিয়ে ভাগ করবা, কারেন্ট ইল্ড বা চলতি উপার্জন হার বের হয়ে যাবে। তো এই 4টা সূত্র সবে ভালো করে একটু আহ, মনে রাখবা। আমাদের অঙ্ক করতে গেলে প্রায় প্রায় এই সূত্রগুলো ব্যবহৃত হবে। আমি সরাসরি শীটের 1 নম্বর অঙ্কে যাচ্ছি। আচ্ছা, 1 নম্বর অঙ্কটা তোমাদের হোমওয়ার্ক থাকবে, আমরা 2 থেকে স্টার্ট করি। 2 নম্বর অঙ্কে বলা হয়েছে সনিক ভিউ হ্যাজ টাকা 1000 পার ভ্যালু বন্ডস আউটস্ট্যান্ডিং অ্যাট 12% ইন্টারেস্ট। বলা হয়েছে সনিক ভিউ, এটা হচ্ছে একটা কোম্পানি। তাদের বন্ডের পার ভ্যালু হচ্ছে 1000 টাকা। পার ভ্যালু মানে হচ্ছে ফেস ভ্যালু, যার বাংলা অর্থ হচ্ছে লিখিত মূল্য। ঠিক আছে, এই পার বানানটা একটু খেয়াল করবা। পার বানানটা একটু খেয়াল করবা। PAR, এই যে PAR লিখছে, এই পার মানে হচ্ছে ফেস ভ্যালু বা লিখিত মূল্য। লিখিত মূল্য। তো সনিক ভিউ এর যেই বন্ড, সেই বন্ডের লিখিত মূল্য বা ফেস ভ্যালু হচ্ছে 1000 টাকা। সুদের হার হচ্ছে 12%। দ্য বন্ড উইল ম্যাচুর ইন 15 ইয়ার্স। এই বন্ড ম্যাচুর হবে 15 বছরে, তার মানে বন্ডের মেয়াদকাল হচ্ছে 15 বছর। রিডিম অ্যাট 10% প্রিমিয়াম। 10% প্রিমিয়ামে বন্ডের মূল্য পরিশোধযোগ্য। এই যে রিডিম কথাটা আছে না, এই রিডিমের বাংলা অর্থ হচ্ছে পরিশোধযোগ্য। তার মানে 10% প্রিমিয়ামে বন্ডের মূল্য পরিশোধযোগ্য। অর্থাৎ 15 বছর আমরা সুদ পাবো। যদি এই বন্ডটা কিনি 15 বছর সুদ পাবো। 15 বছর পর আমরা বন্ডটা কোম্পানিকে ফেরত দিব। কোম্পানি আমাকে, হ্যাঁ, আসল টাকা তো দিবেই, মানে ফেস ভ্যালু তো দিবেই, সাথে আরো 10% প্রিমিয়াম বেশি দিবে। তো আমরা যদি ম্যাচুরিটি ভ্যালু বের করতে চাই তাহলে 1000-এর সাথে যোগ করতে হবে 1000-এ 10%। ঠিক আছে, এইখানে যখনই বলবে রিডিম, এই রিডিম থাকলে বুঝতে হবে যে ম্যাচুরিটি ভ্যালু সম্পর্কে বলতেছে। রিডিমশন ভ্যালু বা ম্যাচুরিটি ভ্যালু একই কথা। তো আমরা তো ম্যাচুরিটি ভ্যালু লিখি,
তো এই জন্য অঙ্কের মধ্যে যখন রিডিম থাকবে বুঝবা যে এটা ম্যাচুরিটি ভ্যালুকে নির্দেশ করছে। তো রিডিম অ্যাট 10% প্রিমিয়াম যদি বলে, তার অর্থ হইলো কোম্পানি আমাকে 1,000 টাকা লিখিত মূল্য তো ফেরত দিবেই, সাথে আরো 10% প্রিমিয়াম বেশি দিবে। তাহলে ম্যাচুরিটি ভ্যালু কত হবে? 1,000 যোগ 1,000-এ 10%, বা 1,100 টাকা। আর যদি বলতো রিডিম অ্যাট 10% ডিসকাউন্ট, তার মানে আমাকে 1,000 থেকে 10% মাইনাস করতে হবে, কারণ আমাকে পরিশোধ করা হবে 1,000-এর চেয়ে 10% কম। তখন আমি 1,000 থেকে মাইনাস করতাম 1,000-এ 10%, হ্যাঁ 900 টাকা হইতো। তো এইখানে বলছে রিডিমের 10% প্রিমিয়াম, এই জন্য আমরা প্রিমিয়াম থাকলে যোগ করব, ডিসকাউন্ট থাকলে মাইনাস করব। কম্পিউট কারেন্ট প্রাইস অফ দ্য বন্ড, এই বন্ডের কারেন্ট প্রাইস বের করো ইফ দ্য ইএল টু ম্যাচুরিটি ইজ 13%। যদি ইএল টু ম্যাচুরিটি 13% হয়, তাহলে বন্ডের বর্তমান মূল্য কত বের করো। এই যে ইএল টু ম্যাচুরিটি দেওয়া আছে, এটা কে এর মান, এটা কিসের মান? এটা কে এর মান। ওই যে রিকোয়ার রেট অফ রিটার্ন, হ্যাঁ, এর পরিবর্তে ইল টু ম্যাচুরিটি, অপরচুনিটি কস্ট, বিভিন্ন নাম থাকতে পারে। তো তোমরা একটা জিনিস মনে রাখবা যে ইন্টারেস্ট রেট বা কুপন রেট বাদে, ইন্টারেস্ট রেট বা কুপন রেট বাদে অন্য যে নামেই একটা পার্সেন্টেজ দেওয়া থাকবে, সেটাকে আমরা হচ্ছে কে এর মান ধরে নিব। ইন্টারেস্ট রেটটা যদি চিনতে পারো যে কুপন রেট অথবা ইন্টারেস্ট রেট, এটা যদি ফাইন্ড আউট করতে পারো, তাহলে অন্য যে পার্সেন্টেজটা থাকবে, যেমন এখানে ইএল টু ম্যাচুরিটি নামে 13% লেখা আছে, হ্যাঁ এখানে অপরচুনিটি কস্ট 13% থাকতে পারতো, বা রিকোয়ার রেট অফ রিটার্ন 13% থাকতে পারতো। তো সুদের হার বাদে অন্য যে পার্সেন্টেজটা থাকবে ওইটাকেই কে ধরতে হবে। তাহলে কে হচ্ছে ইল টু ম্যাচুরিটি, বা এখানে অপরচুনিটি কস্ট থাকলে ওইটাকে কে বলতাম, বা রিকোয়ার রেট অফ রিটার্ন থাকলে ওইটাকে আমরা কে ধরতাম। ঠিক আছে? সো কে এর মান প্রশ্নে 13% দেওয়া আছে। এখন বন্ডের বর্তমান মূল্য কত সেটা আমরা নির্ণয় করব। তো বন্ডের বর্তমান মূল্য বের করার জন্য আমরা কোন সূত্র প্রয়োগ করব? আমাদের কাছে 3টা সূত্র আছে, আমরা কোনটা প্রয়োগ করব? এই অঙ্কটা হচ্ছে কুপন বন্ডের অঙ্ক, কারণ অঙ্কের মধ্যে সুদের হার দেওয়া আছে, আবার মেয়াদকাল দেওয়া আছে। কোনো বন্ডের সুদের হার এবং মেয়াদকাল যদি দেওয়া থাকে, তাহলে ওই বন্ডটা হচ্ছে কুপন বন্ড। আর কুপন বন্ডের অঙ্কে যদি কারেন্ট প্রাইস বের করতে বলে, তাহলে 1 নং সূত্র দিয়ে কারেন্ট প্রাইস বা V0 বের করতে হবে। তো আমরা লিখলাম যে ফেস ভ্যালু হচ্ছে কত টাকা? 1,000 টাকা। এই যে পার ভ্যালুর ফেস ভ্যালু একই কথা। আর এই কুপন বন্ডের গিভেনটা সেমই থাকে, এই 7টা গিভেনই থাকে সবসময়, এটা একটু সিরিয়ালি মনে রাখবা। তো প্রথমে আমরা লিখবো ফেস ভ্যালু। ফেস ভ্যালু হচ্ছে কত টাকা? 1,000 টাকা। এই যে 1,000 টাকা লিখলাম। তারপর সুদের হার হচ্ছে 12%, লিখলাম কুপন ইন্টারেস্ট রেট 12%। তো এই দুইটা আইটেম লেখার পরপরই আমরা কুপন ইন্টারেস্ট পেমেন্ট বা ক্যাপিটাল আয়ের মান বের করে নিব। ক্যাপিটাল আয় কত হবে? 1,012%, 120 টাকা। তারপর ম্যাচুরিটি পিরিয়ড। ম্যাচুরিটি পিরিয়ড প্রশ্নে দেওয়া আছে 15 বছর, সো আমরা n = 15 ইয়ার্স লিখবো। ম্যাচুরিটি পিরিয়ডের পর লিখতে হবে ম্যাচুরিটি ভ্যালু। ম্যাচুরিটি ভ্যালু আমাদের প্রশ্নে বলা আছে রিডিম অ্যাট 10% প্রিমিয়াম, 10% প্রিমিয়ামে বন্ডের মূল্য পরিশোধযোগ্য। তাহলে 10% প্রিমিয়ামে বন্ডের মূল্য পরিশোধযোগ্য, অর্থাৎ আমি 1,000 টাকা তো ফেরত পাবোই, আরো 10% বেশি পাবো। তাহলে আমার ম্যাচুরিটি ভ্যালু কত হবে? 1,000 যোগ 1,000-এ 10%, অর্থাৎ 1,100 টাকা। তারপর প্রশ্নে ইএল টু ম্যাচুরিটি কে এর মান দেওয়া আছে 13% অথবা 0.13। কারেন্ট প্রাইস অফ দ্য বন্ড V0 সমান হোয়াট, অর্থাৎ V0 মান কত এটা আমাদেরকে বের করতে হবে। তো আমরা কুপন বন্ডের সূত্র প্রয়োগ করব। ঠিক আছে? কারণ আমাদের প্রশ্নের মধ্যে সুদের হার এবং মেয়াদকাল দেওয়া আছে। সুদের হার এবং মেয়াদকাল দেওয়া থাকলে সেই অঙ্কটা হচ্ছে কুপন বন্ডের অঙ্ক। উইনো দিয়ে আমরা কুপন বন্ডের যে সূত্রটা আছে V0 বের করার সূত্র, 1 নং সূত্র প্রয়োগ করলাম। তারপর সূত্রের মধ্যে আমরা মান বসাইলাম। এখন এই যে সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে যে অংশটা আছে, এটা সাইন্টিফিক ক্যালকুলেটর দিয়ে একবারে ক্যালকুলেশন করে ফেলবা। কিভাবে একবারে ক্যালকুলেশন করবা? প্রথমে 1 লিখবা সাইন্টিফিক ক্যালকুলেটরের মধ্যে, তারপর মাইনাস চিহ্ন দিবা, তারপরে 1 লিখবা, তারপর ভাগ চিহ্ন দিবা। এরপর ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে লিখবা 1 প্লাস 0.13, ব্র্যাকেট ক্লোজ করে পাওয়ার দিবা হচ্ছে 15। এরপর ইকাল টু দিয়ে উপরের রেজাল্টটা কত আসে সেটা বের করে ফেলবা। উপরের রেজাল্টটা যত আসবে তাকে আবার 0.13 দিয়ে ভাগ করলে আমাদের পুরো অংশের রেজাল্টটা চলে আসবে। তো 120-এর সাথে আমরা গুণ করব হচ্ছে 6.46238। দশমিকের পর 5 ঘর নিবা। যখন গুণ চিহ্ন থাকবে দশমিকের পর 5 ঘর নিবা, আর যখন যোগ চিহ্ন থাকবে বা বিয়োগ চিহ্ন থাকবে তখন দশমিকের পর 2 ঘর নিলেই হবে, বা অ্যান্সারের ক্ষেত্রে দশমিকের পর 2 ঘর নিলেই হবে। কিন্তু গুণ থাকলে দশমিকের পর 2 ঘর রাখা যাবে না, মিনিমাম 4 বা 5, হ্যাঁ 4 ঘর বা 5 ঘর রাখতেই হবে। ঠিক আছে? 2 ঘর রাখলে কিন্তু অনেক ডিফারেন্স চলে আসে, স্যার চাইলে মার্কস কাটতেও পারে। তো আমরা 2 ঘর রাখবো না, মিনিমাম 4 থেকে 5 ঘর রাখবো যদি গুণ চিহ্ন থাকে। আর প্লাস মাইনাস থাকলে সমস্যা নাই, দশমিকের পর 2 ঘর রাখলেও হবে।
তো এখন আমরা জাস্ট ক্যালকুলেশন করলে আমরা দেখতে পাচ্ছি 951.37। এটা হচ্ছে বন্ডের বর্তমান মূল্য, এটাই হচ্ছে আমাদের অঙ্কের অ্যান্সার। দেখো প্রবলেম 2 নিয়ে কারো কোনো প্রশ্ন আছে কিনা? আচ্ছা, তাহলে আমরা চলে যাচ্ছি পরবর্তী অঙ্কে। আচ্ছা, স্ক্রিনে আমরা 3 নম্বর অঙ্কটি দেখতে পাচ্ছি। তো প্রবলেম 3 বোঝানোর আগে আমি একটা বেসিক বুঝাই নিচ্ছি তোমাদেরকে। যদি অঙ্কে হাফ ইয়ারলি বা সেমি অ্যানুয়ালি থাকে তাহলে এম এর মান 2 হবে, কোয়ার্টারলি থাকলে এম এর মান 4 হবে, বাই মান্থলি থাকলে এম এর মান 6 হবে, মান্থলি থাকলে এম এর মান 12 হবে, উইকলি থাকলে এম এর মান 52 হবে, ডেইলি বা কন্টিনিউয়াসলি থাকলে এম এর মান 360 হবে। তো ইত্যাদি যদি প্রশ্নে থাকে, অর্থাৎ এম এর মান যদি প্রশ্নে থাকে, তবে সূত্রের যেখানে যেখানে ক্যাপিটাল আই এবং কে আছে তার নিচে এম ভাগ হবে এবং এন এর সাথে এম গুণ হবে। মানে অঙ্কের মধ্যে যদি হাফ ইয়ারলি বা সেমি অ্যানুয়ালি থাকে তাহলে মনে রাখতে হবে এম এর মান 2। কেন এম এর মান 2? কারণ হাফ ইয়ারলি এর বাংলা অর্থ হচ্ছে অর্ধবার্ষিক, সেমি অ্যানুয়ালি মানে ষান্মাসিক, ষান্মাসিক মানে অর্ধবার্ষিক। তো অর্ধবার্ষিক যদি সুদ গণনা করা হয় তাহলে বছরে 2বার সুদ গণনা করা যাবে, এই জন্য এম এর মান 2 হয়। কোয়ার্টারলি মানে ত্রৈমাসিক, প্রতি 3 মাসে একবার করে সুদ দেওয়া হবে। তো প্রতি 3 মাসে যদি একবার সুদ দেওয়া হয় বছরে 4বার সুদ দেওয়া যাবে, এই জন্য এম এর মান 4 হয়। বাই মান্থলি মানে দ্বিমাসিক, অর্থাৎ প্রতি 2 মাসে একবার করে সুদ দেওয়া হবে। তো প্রতি 2 মাসে যদি একবার সুদ দেয় তাহলে বছরে তো 12 মাস, তাহলে 2 মাসে করে একবার সুদ দিবে, তাহলে বছরে মোট 6বার সুদ দেওয়া যাবে, এই জন্য এম এর মান 6 হয়। মান্থলি মানে মাসিক, অর্থাৎ প্রতি মাসে একবার করে সুদ দেওয়া হবে। হ্যাঁ, তাহলে বছরে 12বার সুদ দেওয়া যাবে, এই জন্য এম এর মান 12 হয়। উইকলি মানে সাপ্তাহিক, প্রতি সপ্তাহে সুদ গণনা করা হবে, তাহলে বছরে 52 সপ্তাহ, তার মানে বছরে 52বার সুদ গণনা করা হবে, এই জন্য এম এর মান 52 হয়। ডেইলি বা কন্টিনিউয়াসলি বললে আমরা বুঝি প্রতিদিন সুদ গণনা করা হবে। তো ফাইন্যান্সে 1 বছর মানে 360 দিন, প্রতিদিন যদি সুদ গণনা করা হয় তাহলে এম এর মান 360 হবে। তো অঙ্কের মধ্যে যদি এম এর মান থাকে তাহলে সূত্রের যেখানে যেখানে ক্যাপিটাল আই এবং কে আছে তার নিচে এম ভাগ হবে এবং এন এর সাথে এম গুণ হবে। ধরো আমি একটা এক্সাম্পল দিচ্ছি, আমাদের 1 নম্বর যে সূত্রটা আছে, হ্যাঁ, ওই সূত্রের মধ্যে যেখানে ক্যাপিটাল আই আছে তার নিচে এম ভাগ হবে, হ্যাঁ, যেখানে কে আছে তার নিচে এম ভাগ হবে, যেখানে এন আছে তার সাথে এমটা গুণ হবে। ঠিক আছে, এই যে কে নিচে এম ভাগ, কে নিচে এম ভাগ, এন এর সাথে এমটা গুণ হয়েছে। তো আমি বলে দিয়েছি ক্যাপিটাল আই এর নিচে এম ভাগ হবে, এই যে ক্যাপিটাল আই এর নিচে এম ভাগ হয়েছে। কে এর নিচেও এম ভাগ হবে, কে এর নিচে এম ভাগ, কে এর নিচে এম ভাগ, কে এর নিচে এম ভাগ। আর এন এর সাথে এমটা গুণ হবে, এই যে এন এর সাথে এম গুণ হয়েছে, এন এর সাথে এম গুণ হয়েছে। তাহলে সূত্র আগেরটাই আছে কিন্তু আমরা একটু মডিফাই করে নিব। ঠিক আছে, যখন সূত্রের মধ্যে অঙ্কের মধ্যে এম এর মান দেয়া থাকবে তখন সূত্রটাকে একটু মডিফাই করে আমরা হচ্ছে এইভাবে সূত্রটাকে সাজাবো। সো এটা কুপন বন্ড যেভাবে সাজাইছি, জিরো কুপন বন্ডের ক্ষেত্রেও সেম, পারপুচুয়াল বন্ডের ক্ষেত্রেও সেম। আই এর নিচে কে এর নিচে এম ভাগ হবে, এন এর সাথে এম গুণ হবে। তো আমাদের 3 নম্বর অঙ্কে বলা হয়েছে এ টাকা 2500 পার ভ্যালু বন্ড বেয়ারিং 8% কুপন রেট হ্যাভিং এক্স্যাক্টলি 10 years remaining to maturity কারেন্টলি সেলস এট টাকা 1500। অনেক বড় একটা লাইন। এখানে বলা হয়েছে যে টাকা 2500 পার ভ্যালু বন্ড, একটা বন্ডের পার ভ্যালু হচ্ছে কত টাকা? 2500 টাকা। এই পার বানানটা দেখো, PAR। এই পার মানে হচ্ছে ফেস ভ্যালু বা লিখিত মূল্য। এই পার ভ্যালু বলতে আমরা কি বুঝি? লিখিত মূল্য বুঝি। এটা একটা সিনোনিম হচ্ছে ফেস ভ্যালু। তো আমাদের অঙ্কের মধ্যে বন্ডের পার ভ্যালু বা লিখিত মূল্য দেওয়া আছে 2500 টাকা, বেয়ারিং 8% কুপন রেট, সুদের হার হচ্ছে 8%, এক্স্যাক্টলি 10 ইয়ার্স রিমেনিং টু ম্যাচুরিটি, এটার মেয়াদ বাকি আছে 10 বছর, এটা হচ্ছে ম্যাচুরিটি পিরিয়ড বা এন এর মান। কারেন্টলি সেলস এট টাকা 1500, বর্তমানে এই বন্ডটা 1500 টাকা করে বিক্রি হচ্ছে। হ্যাঁ, এই যে বলছে কারেন্টলি সেলস এট টাকা 1500, বর্তমানে এই বন্ড 1500 করে বিক্রি হচ্ছে। তো এই যে কারেন্ট সেলিং প্রাইস দেওয়া আছে এটার কোনো কাজ নাই, এটা আমি কেটে দিলাম। কারেন্ট সেলিং প্রাইস দেওয়া আছে, এটার কোনো কাজ নাই, কারণ আমাদের অঙ্কের মধ্যে বন্ডের ইন্ট্রিনসিক ভ্যালু বা V0 বাইর করতে বলছে। V0 বাইর করতে গেলে কারেন্ট সেলিং প্রাইস কত ওইটা কোনো কাজে লাগে না। তোমাদের কোশ্চেনে থাকবে বাট তুমি বুঝতে পারবা যে যদি ভ্যালু অফ বন্ড বের করতে বলে
তাহলে কারেন্ট সেলিং প্রাইসের কোনো প্রয়োজন নাই। এই জন্য আমি মনে মনে এটা কাটলাম, বাট পরীক্ষায় কিন্তু কারেন্ট সেলিং প্রাইস দেয়া থাকবে। তুমি জাস্ট বুঝে নিবা যে ভি জিরো বের করতে বলছে, সো কারেন্ট সেলিং প্রাইসের কোনো কাজ নাই। ইন্টারেস্ট ইজ পেইড সেমি অ্যানুয়ালি, বছরে 2বার সুদ গণনা করা হয়, সো এম এর মান 2 হবে। ইফ দ্য নমিনাল রিকোয়ার রেট অফ রিটার্ন ইজ 12.50%, যদি নমিনাল রিকোয়ার রেট অফ রিটার্ন 12.5% হয়, অর্থাৎ কে এর মান যদি 12.5% হয়, ফাইন্ড দ্য ইন্ট্রিনসিক ভ্যালু অফ দ্য বন্ড, এই বন্ডের ইন্ট্রিনসিক ভ্যালু বা অন্তর্নিহিত মূল্য বের করো বা বর্তমান মূল্য বের করো। তো আমরা বন্ডের বর্তমান মূল্য বের করব। কি কি দেওয়া আছে এক নজরে আরেকবার একটু দেখে নেই, যে বন্ডের পার ভ্যালু দেওয়া আছে 2500 টাকা, এটা হচ্ছে ফেস ভ্যালু। এই যে আমরা লিখলাম ফেস ভ্যালু 2500 টাকা। সুদের হার দেওয়া আছে 8%, আমরা লিখলাম যে কুপন ইন্টারেস্ট রেট 8%। তো এই দুইটা আইটেম লেখার পরপরই আমরা কুপন ইন্টারেস্ট পেমেন্ট বের করে নিব, অর্থাৎ ক্যাপিটাল আই বের করে নিব। 250-8%, সুদের পরিমাণ হচ্ছে 200 টাকা। তারপর বলা আছে ম্যাচুরি পিরিয়ড 10 বছর, এই যে ম্যাচুরি পিরিয়ড এন ইকাল টু 10 ইয়ার্স। ম্যাচুরি পিরিয়ডের পরপরই আমরা ম্যাচুরি ভ্যালুটা লিখে ফেলবো। ম্যাচুরি ভ্যালু সম্পর্কে আমাদের প্রশ্নে কিছু বলা নাই, ম্যাচুরি ভ্যালু সম্পর্কে প্রশ্নে কিছু বলা নাই। যদি বলা না থাকে তাহলে যেটা ফেস ভ্যালু সেটাই হবে ম্যাচুরি ভ্যালু। ম্যাচুরিটি ভ্যালু সম্পর্কে প্রশ্নে কিছু বলা না থাকলে যেটা ফেস ভ্যালু সেইটাই হবে ম্যাচুরিটি ভ্যালু। তো আমার অঙ্কের মধ্যে ম্যাচুরিটি ভ্যালু সম্পর্কে কিচ্ছু বলে নাই, এই জন্য ফেস ভ্যালুটাকে ম্যাচুরিটি ভ্যালু ধরে নিয়েছি। তো তারপর আমরা দেখতে পাচ্ছি ইন্টারেস্ট সেমি অ্যানুয়ালি পেড করা হয়, তারপর রিকোয়ার রেট অফ রিটার্ন 12.5%। তো আমি রিকোয়ার রেট অফ রিটার্নটা লিখে ফেলি। রিকোয়ার রেট অফ রিটার্ন কে এর মান 12.5% অথবা 0.1250, আর সেমি অ্যানুয়ালি বললে এম এর মান 2 হয়। সো এম এর ফুল নেম হচ্ছে নাম্বার অফ কম্পাউন্ডিং ইন এ ইয়ার। এম এর ফুল নাম কি? নাম্বার অফ কম্পাউন্ডিং ইন এ ইয়ার। এক বছরে কতবার সুদ গণনা করা হয়? এক বছরে 2বার সুদ গণনা করা হয়। ঠিক আছে, সেমি অ্যানুয়ালি বলছে, সেমি অ্যানুয়ালি বললে এক বছরে 2বার সুদ গণনা করা হয়, এই জন্য এম এর মান 2 হয়েছে। ইন্ট্রিনসিক ভ্যালু অফ দ্য বন্ড ভি জিরো সমান হোয়াট? তো আমরা এই সূত্র প্রয়োগ করি ভি জিরোটা বাইর করবো। সো আমি দেখাচ্ছি। প্রথমে উইনো দিয়ে আমরা কুপন বন্ডের সূত্রটা প্রয়োগ করব। কেন কুপন বন্ডের সূত্র প্রয়োগ করব? কারণ অঙ্কের মধ্যে কুপন রেট এবং ম্যাচুরিটি পিরিয়ড আছে। কোনো অঙ্কে যদি কুপন রেট এবং ম্যাচুরিটি পিরিয়ড থাকে তাহলে বুঝতে হবে ওই অঙ্কটা হচ্ছে কুপন বন্ডের অঙ্ক। আর কুপন বন্ডের অঙ্কে বর্তমান মূল্য বাইর করতে বললে 1 নং সূত্র প্রয়োগ করতে হয়। সূত্রটাকে আমরা একটু মডিফাই করে নিয়েছি, যেহেতু এম এর মান প্রশ্নে আছে। আমরা আই এর নিচে এম ভাগ দিয়েছি, কে এর নিচে এম ভাগ দিয়েছি, কে এর নিচে এম ভাগ দিয়েছি, কে এর নিচে এম ভাগ দিয়েছি, এন এর সাথে এম গুণ দিয়েছি, এই যে এম এর সাথে এন গুণ দিয়েছি। এখন আমরা জাস্ট মান বসাই দিব। মান বসানোর পর আমাদের প্রথম কাজ হচ্ছে এম এর কাজটুক করে ফেলা, মানে এই যে 2 দিয়ে ভাগ, 2 দিয়ে ভাগ, 2 দিয়ে গুণ, এই কাজগুলো আগে করে ফেলতে হবে। 200কে 2 দিয়ে ভাগ করলে হবে 100। এই 0.12 1250কে 2 দিয়ে ভাগ করলে হবে 0.0625। 0.1250কে 2 দিয়ে ভাগ করলে 0.0625। এই যে 0.1250কে 2 দিয়ে ভাগ করলে 0.0225। 10 আর 2 গুণ করলে 20, এখানে 10 আর 2 গুণ করলে 20। এখন এই সেকেন্ড ব্র্যাকেটের অংশটুকু একসাথে ক্যালকুলেশন করবা, রেজাল্ট আসবে 11.24072। আর এটা একসাথে ক্যালকুলেশন করলে 743.64, সব একসাথে ক্যালকুলেশন করলে 1867.71। এটাই হচ্ছে বন্ডের অ্যান্সার। হ্যাঁ, বন্ডের বর্তমান মূল্য আমরা বের করে ফেলছি 1867.71। দেখো আমরা 3 নম্বর অঙ্ক বুঝতে পারছি কিনা। আচ্ছা, বলেছো ইয়েস স্যার। আচ্ছা ঠিক আছে, তাহলে 3-এর পর 4 হোমওয়ার্ক থাকবে। আমি 5 নম্বর অঙ্কটা করাই দিচ্ছি। 5 নম্বর অঙ্কে বলা হয়েছে অ্যাজুম দ্যাট, ধরে নাও, ইউ রিকোয়ার এ 14% রিটার্ন অন এ জিরো কুপন বন্ড উইথ এ পার ভ্যালু অফ টাকা 1000। বলছে একটা জিরো কুপন বন্ডের পার ভ্যালু বা ফেস ভ্যালু হচ্ছে 1000 টাকা। রিকোয়ার 14% রিটার্ন, অর্থাৎ রিকোয়ার রেট অফ রিটার্ন হচ্ছে 14% বা প্রত্যাশিত আয়ের হার হচ্ছে 14%। অ্যান্ড 6 ইয়ার্স টু ম্যাচুরিটি, এটার ম্যাচুরিটি পিরিয়ড হচ্ছে 6 বছর। হোয়াট ইজ দ্য প্রাইস ইউ শুড বি উইলিং টু পে ফর দিস বন্ড? এই বন্ডের জন্য তুমি সর্বোচ্চ কত টাকা পরিশোধ করবা, মানে এই বন্ডের জন্য তুমি কত টাকা পরিশোধ করবা, বা এই বন্ডটা কেনার জন্য তুমি কত টাকা পরিশোধ করবা বলে দিয়েছে। হোয়াট ইজ দ্য প্রাইস ইউ শুড বি উইলিং টু পে ফর দিস বন্ড? এই বন্ডের জন্য তোমার কত টাকা পরিশোধ করা উচিত, মানে এই বন্ডটা কেনার জন্য কত টাকা পরিশোধ করা উচিত। তো আমরা বন্ডের বর্তমান মূল্য বাইর করব। বর্তমান মূল্য যত বেরোবে আমি বলবো যে আমি এত টাকা পরিশোধ করতে চাই এই বন্ডটা কেনার জন্য, ওইভাবে আমরা মন্তব্যটা করে দিব।
এখানে জিরো কুপন বন্ড বলে দিয়েছে। সো জিরো কুপন বন্ডের সূত্র দিয়ে অঙ্কটা সমাধান করতে হবে, অর্থাৎ আমরা যখন বন্ডের বর্তমান মূল্য বাইর করব, হ্যাঁ, তখন এই সূত্রটা প্রয়োগ করতে হবে, এমভি ডিভাইড বাই 1 + k হোল টু দি পাওয়ার n। তাহলে গিভেনের মধ্যে এই তথ্যগুলো কিন্তু অবশ্যই অবশ্যই লিখতে হবে। তো আমরা প্রথমে ফেস ভ্যালুটা লিখবো, যে ফেস ভ্যালু হচ্ছে 1,000 টাকা। হ্যাঁ, তারপরে ম্যাচুরি পিরিয়ড লিখবো, ম্যাচুরি পিরিয়ড হচ্ছে 6 বছর। ম্যাচুরি পিরিয়ডের পরপরই আমরা ম্যাচুরি ভ্যালুটা লিখি। ম্যাচুরি ভ্যালু সম্পর্কে প্রশ্নে কিছু বলা নাই। যদি ম্যাচুরি ভ্যালু সম্পর্কে প্রশ্নে কিছু বলা না থাকে, তাহলে যেইটা ফেস ভ্যালু সেটাই হবে ম্যাচুরি ভ্যালু। ম্যাচুরি ভ্যালু কত হবে? 1,000 টাকা। তারপর রিকোয়ার রিটার্ন দেওয়া আছে 14%। রিকোয়ার রিটার্ন হচ্ছে কে এর মান। রিকোয়ার রেট অফ রিটার্ন কে এর মান দেওয়া আছে 14% অথবা 0.14। আর ভ্যালু অফ দ্য বন্ড ভি0 সমান হোয়াট। ঠিক আছে, আমরা কিন্তু সব তথ্যই লিখেছি। ফেস ভ্যালুটা আমাদের সূত্রের মধ্যে কাজে লাগবে না, বাট ফেস ভ্যালুটা আমাদের লিখতে হবে। ঠিক আছে, ফেস ভ্যালু থেকেই ম্যাচুরিটি ভ্যালুটা আমরা পেয়েছি, এটা জাস্ট বুঝাই দিব আর কি। যে বন্ডের ফেস ভ্যালু 1,000 টাকা, আমরা ফেস ভ্যালু 1,000 টাকা লিখলাম। তারপর মেয়াদকাল 6 বছর, এই যে ম্যাচুরি পিরিয়ড n = 6 ইয়ার্স লিখলাম। তারপরে ম্যাচুরি ভ্যালুটা লিখতে হবে। এখন ম্যাচুরি ভ্যালু প্রশ্নে দেওয়া না থাকলে যেটা ফেস ভ্যালু সেটাই হয় ম্যাচুরি ভ্যালু। তো ওই ফেস ভ্যালুটাকে আমরা ম্যাচুরি ভ্যালু হিসেবে লিখছি। তারপর রিকোয়ার রিটার্ন 14% দেওয়া আছে, বন্ডের বর্তমান মূল্য বাইর করতে হবে। আমরা সূত্র প্রয়োগ করলাম, জিরো কুপন বন্ডের সূত্র। তারপর মান বসাবো, ক্যালকুলেশন করলে আমাদের রেজাল্ট আসবে 455.59। তাহলে এই বন্ডের জন্য আমার কত টাকা পরিশোধ করা উচিত? 455.59 টাকা। এটা হচ্ছে ন্যায্য দাম। আমি সূত্র দিয়ে যেটা বের করছি সেটা হচ্ছে বন্ডের ন্যায্য দাম, মানে বন্ডের দাম এত হওয়া উচিত। বাজারে যে কোনো দামে বিক্রি হতে পারে, এর চেয়ে বেশি দামে বিক্রি হতে পারে, কমেও বিক্রি হতে পারে, বাট আমি ন্যায্য দামটা বের করছি। ঠিক আছে, তো আমি সর্বোচ্চ এই টাকা পরিশোধ করতে রাজি আছি এই বন্ডটা কেনার জন্য, কারণ এর চেয়ে বেশি দাম দিয়ে যদি আমি বন্ডটা কিনি আমার লস হবে। আর এতে কমে পাইলে কিনবো, সমস্যা নেই, কমে পাইলে তো আমার লাভ হবে, যত কমে পাবো তত ভালো। বাট আমি সর্বোচ্চ 455.59 টাকা পরিশোধ করতে রাজি আছি এই বন্ডটা কেনার জন্য। তো আমি লিখবো যে সুতরাং আই শুড বি উইলিং টু পে টাকা 455.59 ফর দিস বন্ড। এই বন্ডটা কেনার জন্য আমি 455.59 টাকা পরিশোধ করতে রাজি আছি। আশা করি বিষয়টা বুঝতে পেরেছো। তোমাদের হোমওয়ার্ক থাকবে, বন্ডের যে বেসিক পড়ালাম সেই বেসিকগুলো খাতার মধ্যে সুন্দর করে নোট করবা। হ্যাঁ, একটু রিভাইজ করবা। আর সূত্রগুলো মুখস্থ, দেন 1 থেকে 5 পর্যন্ত, 6 পর্যন্ত করে ফেলবা। 1 থেকে 6 পর্যন্ত হোমওয়ার্ক থাকবে। কারো যদি কোনো কোশ্চেন থাকে করতে পারো, আদারওয়াইজ আজকের মতো বিদায় নিব। তো ঠিক আছে, আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই ভালো থেকো। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম সবাইকে।